বাংলাদেশে ফ্যাসিবাদ পতনের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় বিএনপি এখন এক ঐতিহাসিক নির্বাচনী প্রস্তুতির মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন পর একটি উন্মুক্ত নির্বাচনী পরিবেশে অন্যান্য দলগুলো আটঘাট বেঁধে নির্বাচনী প্রস্তুতি শুরু করায় আসন্ন নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। তাই বিএনপি এবার তাদের মনোনয়ন প্রক্রিয়ায় এনেছে কঠোর যাচাই বাছাই, ঢেলে সাজাচ্ছে সমগ্র নির্বাচনী কৌশল। ঐতিহ্যগতভাবে রাজনৈতিক দলগুলো, বিশেষত আওয়ামী লীগ ও বিএনপি, নির্বাচনের ইশতেহার ঘোষণার পর মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করে। এরপর মনোনয়ন প্রত্যাশীদের যাচাই বাছাই করে নির্বাচন কমিশন নির্ধারিত মনোনয়ন জমা দেওয়ার নির্ধারিত সময়ের শেষ দিকে এসে প্রকাশ্যে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে। কিন্তু এবারের নির্বাচনে বিএনপি ব্যত্যয় ঘটালো এই প্রথার। কিন্তু কেন? আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং প্রতীক ও নিবন্ধন স্থগিত থাকায় নির্বাচনে দলটি আসছে না, এটি প্রায় নিশ্চিত। এমন অবস্থায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির প্রধান প্রতিপক্ষ তাদের দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী ইতোমধ্যেই ভোটের মাঠে নেমে গেছে। গত বছরের ডিসেম্বরের মধ্যে দলটি 296 আসনে প্রাথমিক প্রার্থী চূড়ান্ত করেছিল। আর এবছরের শুরুতে দলীয় ফোরামে এই প্রার্থীদের নাম ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে গণসংযোগে নেমেছে দলটি। সম্প্রতি জামায়াতের নারী সদস্যরাও ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালাচ্ছে। এমত অবস্থায় নির্বাচনী মাঠে কিছুটা পিছিয়ে ছিল বিএনপি। এজন্যই অতীতের রীতি ভঙ্গ করে এবার আগেভাগেই সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করল দলটি। গত সোমবার ৩রা নভেম্বর বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ জনের এই প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এই মনোনয়ন কোন প্রক্রিয়া নির্ধারণ করেছে দলটি, আরও কি কৌশল অবলম্বন করছে নির্বাচন ঘিরে? বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবারের প্রার্থী নির্বাচন হয়েছে ৫ ধাপের যাচাই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে। প্রতিটি আসনে স্থানীয় ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের তৃণমূল নেতাদের মতামত নেওয়া হচ্ছে। জানা যায়, প্রতিটি আসনের জন্য আবার ৫টি স্বাধীন সার্ভে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে মাঠ পর্যায়ের তৃতীয় পক্ষের সার্ভে, অরাজনৈতিক ব্যক্তিদের মতামত এবং গোপন ফিডব্যাকও সংগ্রহ করা হয়েছে। তৃতীয় পক্ষের সার্ভে পরিচালিত হয়েছে সম্পূর্ণ অরাজনৈতিক পর্যবেক্ষকদের মাধ্যমে, যাতে ফলাফল নিরপেক্ষ থাকে। এই পুরো প্রক্রিয়া সরাসরি তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নিজে প্রতিটি বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন এবং তাদের রাজনৈতিক অবদান, জনপ্রিয়তা এবং সাংগঠনিক অবস্থান যাচাই করেছেন। প্রতিশ্রুতি নিয়েছেন, মনোনয়ন যারা পাবে না তারা যাকে মনোনয়ন দেওয়া হবে তার জন্য কাজ করবে কাঁধে কাঁধ মিলিয়ে। আবার নিজেও দিয়েছেন প্রতিশ্রুতি যে ত্যাগী ও যোগ্য নেতারা মনোনয়ন পাবেন না, বিকল্প পন্থায় অথবা ভবিষ্যতে তাদের ত্যাগের মূল্যায়ন করবেন। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মনোনয়ন প্রদানের প্রক্রিয়া নিয়ে তারেক রহমান বলেছিলেন, মনোনয়ন পাবেন সেই ব্যক্তি যিনি ত্যাগী, জনসম্পৃক্ত এবং নতুন প্রজন্মের ভোটারদের চাহিদা বুঝতে সক্ষম। কিছু আসনের ক্ষেত্রে বিতর্ক থাকলেও এবারে দলটির মনোনয়ন দেখে বোঝা যাচ্ছে বাস্তবিকই এবারের মনোনয়ন প্রক্রিয়ায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ত্যাগ, দীর্ঘদিনের সাংগঠনিক ভূমিকা, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ ও স্থানীয় জনপ্রিয়তা। বিএনপির এই প্রাথমিক প্রার্থী তালিকার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল দলটি প্রায় ৬৩টি আসনে কাউকে মনোনয়ন দেয়নি। সর্বোচ্চ এই আসনগুলো নিয়েই আলোচনা চলছে। কেন ৬৩টি আসন ফাঁকা রাখা হলো? দলীয় সূত্র আগে জানিয়েছিল, বিএনপি প্রায় ১০০ আসন কৌশলগত কারণে আপাতত ফাঁকা রাখা হবে। এই আসনগুলোর অনেকগুলোই আন্দোলনের সঙ্গীদের সমর্থন দিবে। কিছু আসনে আসবে চমক। ইতোমধ্যে জুলাইয়ের শহীদ মীর মুগ্ধর বাবা মীর মুস্তাফিজুর রহমান ও যমজ ভাই মীর স্নিগ্ধ বিএনপিতে যুক্ত হয়েছেন। অনেকে বলছেন, ফাঁকা রাখা ঢাকা ১৮ আসনে তাদের কেউ দাঁড়াবেন। এছাড়াও বিএনপি বৃহত্তর গণতান্ত্রিক জোটের অংশ হিসেবেই নির্বাচনে যেতে চায়। নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি তার সাথে যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়েই সরকার গঠন করার আশা রাখে। উদ্দেশ্য ভবিষ্যৎ চ্যালেঞ্জকে যৌথভাবে মোকাবিলা করা এবং অতীতে পাশে থাকার কৃতজ্ঞতা প্রকাশ করা। সব মিলিয়ে বিএনপির এবারের মনোনয়ন প্রক্রিয়া আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি সুসংগঠিত, তথ্যভিত্তিক ও যোগ্যতা নির্ভর। দলটি এবার জোর দিচ্ছে ত্যাগ, যোগ্যতা ও জনসম্পৃক্ততার সমন্বয়ে এমন প্রার্থী বেছে নিতে যারা শুধু নির্বাচনে জিতবে না, বরং গণতন্ত্র পুনরুদ্ধারে প্রতীক হয়ে উঠবে।